হ্যালো ভিউয়ার্স, আমি মনীষা। লেটস লার্ন উইথ মনীষা চ্যানেলে সকলকে স্বাগত। আমি এই চ্যানেলটিতে শিক্ষাবিজ্ঞান বিষয়ে এবং জব ওরিয়েন্টেড বিভিন্ন বিষয়ের তথ্য আমি দিয়ে থাকি। আগের ভিডিওতে কারিকুলামের ডেফিনিশন, মিনিং, কনসেপ্ট এই সমস্ত বিষয়গুলো পড়িয়েছিলাম। এছাড়া হচ্ছে পাঠ্যক্রমের নীতিগুলো কী ছিল বা পাঠ্যক্রমের স্টেপস কী, পাঠ্যক্রমের প্রকারভেদগুলো কী, এগুলো বোঝানো হয়েছিল। ঠিক আছে, তো আজকের আমার আলোচনার যে বক্তব্য সেটা কি, ডেফিনিশন অ্যান্ড অ্যাপ্রোচেস অফ কারিকুলাম ইভ্যালুয়েশন, আর হচ্ছে কি ডিফারেন্স বিটুইন কারিকুলাম অ্যান্ড সিলেবাস, অর্থাৎ কারিকুলাম মানে হচ্ছে কি পাঠ্যক্রম এবং সিলেবাস মানে পাঠ্যসূচির মধ্যে একটা পার্থক্য। তো এই কতগুলো বিষয় আজকের আমি তোমাদেরকে বোঝাবো। আগেকার দিনে গতানুগতিক যে পাঠ্যক্রম, শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষণ পদ্ধতির উপর একটা বিরূপ মনোভাব তৈরি হওয়ায় প্রায় সকল দেশেই পাঠ্যক্রম উন্নয়নের প্রয়োজনীয়তা অনুভূত হয়। তো এর ফলেই বিভিন্ন দেশে নতুন নতুন পাঠ্যক্রম প্রবর্তন হয়। তো এর ফলে কি হয়, পাঠ্যক্রম উন্নয়নের যেরকম পাঠ্যক্রম উন্নয়ন এর যে কাজ বা কর্মধারাটা সেটা কি যেরকমভাবে বিস্তার লাভ করে সেরকমই কিন্তু আবার মূল্যায়নের প্রয়োজনীয়তাও অবশ্যম্ভাবী হয়ে পড়ে। ঠিক আছে, তো এই যে তোমার কোনো একটা নতুন যখন পাঠ্যক্রম তৈরি হচ্ছে বা নতুন পাঠ্যক্রম প্রয়োগ করা হচ্ছে, তখন কি হয়, সেই দেশের সরকার জানতে চায় যে নতুন পাঠ্যক্রমটি কি সেই সমাজের শিক্ষার্থী চাহিদা পূরণ করছে। তো সেই মানে এই যে পাঠ্যক্রমটি কতটা চাহিদা পূরণ করেছে বা ঠিকমতো লক্ষ্য পূরণে সক্ষম হয়েছে কিনা, এই সমস্ত কিছুর জন্য আবার মূল্যায়নের প্রয়োজনীয়তা দেখা দেয়। তো এই প্রয়োজন থেকে এই পাঠ্যক্রম মূল্যায়ন বা কারিকুলাম ইভ্যালুয়েশন একটি নতুন বিষয়রূপে বর্তমান শিক্ষাক্ষেত্রে প্রচলিত হয়েছে। পাঠ্যক্রম মূল্যায়নের সংজ্ঞা প্রসঙ্গে হার্লিন এবং ওয়াইনের যে মত ছিল সেটা কি, কারিকুলাম ইভ্যালুয়েশন ইজ দ্য কালেকশন অ্যান্ড প্রভিশন অফ এভিডেন্স অন দ্য বেসিস অফ হুইচ ডিসিশন ক্যান বি টেকেন অ্যাবাউট দ্য ফিজিবিলিটি, এফেক্টিভনেস অ্যান্ড এডুকেশনাল ভ্যালু অফ কারিকুলা। ঠিক আছে, তো কি বলেছে যে দেখো, পাঠ্যক্রমের উপযোগিতা, কার্যকারিতা এবং শিক্ষাগত মূল্য সম্বন্ধে সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য যে তথ্য প্রমাণ প্রয়োজন তা সংগ্রহ এবং সরবরাহ করার প্রক্রিয়াই হলো পাঠ্যক্রম মূল্যায়ন। আচ্ছা, পাঠ্যক্রম মূল্যায়নের প্রকৃতি এবং পরিসর সম্বন্ধে বিখ্যাত পাঠ্যক্রম বিশেষজ্ঞ কি নাম, হিলডা টাবা। তিনি কি বলেছেন, তিনি বলেছেন মূল্যায়ন বহু প্রক্রিয়ার বর্ণনা দিতে পারে এবং বহুবিধ অর্থও এর রয়েছে। ঠিক আছে, তো পাঠ্যক্রম মূল্যায়ন করতে আমাদের নানান রকম উদ্দেশ্য থাকতে পারে। মূল্যায়ন করতে আমাদের বিভিন্ন কৌশল এবং পদ্ধতি ব্যবহার করতে হয়। ঠিক আছে, আবার বিভিন্ন শ্রেণীর ব্যক্তিবর্গ মূল্যায়ন করতে পারেন। এদের মধ্যে কেউ কেউ প্রশাসনিক কার্যক্রম, আবার অপরদিকে কেউ কেউ পাঠ্যক্রমের শিক্ষাগত তাৎপর্যের গুরুত্বও খুঁজে থাকেন। তো এই সমস্ত বিষয়ের জন্য কিন্তু আবার কি মূল্যায়নের প্রয়োজন হয়। বোঝা গেল? পাঠ্যক্রম মূল্যায়নের গুরুত্ব বা ইম্পর্ট্যান্স অফ কারিকুলাম ইভ্যালুয়েশন কি, দেখো কি বলেছে, পাঠ্যক্রম গতিশীলতার ক্রম বা কারিকুলাম ডাইনামিক্স। ঠিক আছে, তো এই কারিকুলাম ডাইনামিক্স ব্যাপারটা কি, দেখো প্রাচীনকালে কি করা হতো, পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচন করা হতো কিভাবে, শৃঙ্খলা মূল্যের উপর, অর্থাৎ ডিসিপ্লিনারি ভ্যালুর ভিত্তিতে। ঠিক আছে, কিন্তু আধুনিক কালে উপযোগিতার ভিত্তিতে, অর্থাৎ ইউটিলিটি যে ভ্যালু, অর্থাৎ হচ্ছে চাহিদা। ঠিক আছে, চাহিদা বা সমাজের চাহিদার উপর ভিত্তি করে পাঠ্যক্রমের উপাদান নির্ধারিত করা হয়ে থাকে। ঠিক আছে, আর মূল্যায়ন পাঠ্যক্রমের পরিবর্তনের কারণ এবং কার্যকারিতা বুঝতে সাহায্য করে। তো ফার্স্ট পয়েন্টটা হলো, তারপরেরটা রয়েছে কি, শিক্ষা ব্যবস্থার ধারাবাহিক উন্নয়নের সহায়ক, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট অফ এডুকেটিভ সিস্টেম। তো এটা কি বলছে দেখো, পাঠ্যক্রম যে প্রণেতা, অর্থাৎ হচ্ছে কি পাঠ্যক্রম কারিকুলাম এক্সপার্ট যারা থাকেন তাদেরকে সমাজের যে গতিশীলতার যে চাহিদা সেটা সম্পর্কে মানে একদম মানে অবগত হতেই হবে। ঠিক আছে, তো সামাজিক যে চাহিদার সঙ্গে পাঠ্যক্রমের যে প্রয়োজনীয়তার পরিবর্তন, এটার সঙ্গে একটা সামঞ্জস্য বিধান করতে হবে। এইভাবেই পরিবর্তনশীলতার মূল্যায়ন প্রক্রিয়া শিক্ষা ব্যবস্থা ধারাবাহিক উন্নয়নে সহায়তা করে। তারপরেরটা কি দেখো, পাঠ্যক্রমে যৌক্তিকতা অনুধাবন বা রিয়ালাইজেশন অফ রেশনাল।
এটা কি বলছে দেখো, যারা শিক্ষকগণ পাঠ্যক্রম মূল্যায়নে অংশগ্রহণ করেন, তারা যদি এটা সম্পর্কে বা পাঠ্যক্রম মূল্যায়ন সম্পর্কে ভালোভাবে বুঝতে পারে, তারা কি হয় মানে এই যে পাঠ্যক্রমের রেশনাল বা যৌক্তিকতা উপলব্ধি করতে পারলে কিন্তু তাদের শিক্ষাদানটা কি হয়, কার্যকরী হয়ে ওঠে। ঠিক আছে। আর তারপর একটা দেখো, পাঠ্যক্রম নির্মাতাদের তথ্য সরবরাহ বা প্রোভাইডস ইনফরমেশন টু কারিকুলাম ডেভেলপার্স। দেখো পাঠ্যক্রম মূল্যায়নে যদি পাঠ্যক্রম মূল্যায়নটা যদি বৈজ্ঞানিক হয় বা সায়েন্টিফিক বা ধরো নির্ভরযোগ্য বা রিলায়েবল, হ্যাঁ, অবজেক্টিভিটি বা নৈর্ব্যক্তিক হয়, তাহলে কিন্তু সেই সকল তথ্য পাঠ্যক্রম নির্মাণে কিন্তু এইরকম বিষয় কিন্তু পাঠ্যক্রম নির্মাণে অপরিহার্য। কারণ কি দেখো, পাঠ্যক্রম মূল্যায়নে কিন্তু কোনো রকম দোষ ত্রুটি থাকলে হবে না, পাঠ্যক্রম হতে হবে একদম নিট অ্যান্ড ক্লিন। ঠিক আছে, যাতে সকলে বুঝতে পারে, বিদ্যার্থীদের বুঝতে সহায়তা করে, হেল্পস টু আন্ডারস্ট্যান্ড লার্নার্স। ঠিক আছে, আমরা বর্তমান মানে আগেকার যুগে যেটা ছিল কি, গতানুগতিক শিক্ষা যেটা ছিল শিক্ষক কেন্দ্রিক পাঠ্যক্রম, কিন্তু বর্তমান যুগে বা আধুনিক শিক্ষার ক্ষেত্রে সেই যে বিষয়টা পাঠ্যক্রমের বিষয়ের কেন্দ্রে কে থাকে, শিশু। ঠিক আছে, তাই শিশুদের যে চাহিদা, তাদের যে ক্ষমতা, তাদের যে দুর্বলতা, তাদের পছন্দ অপছন্দ, ঠিক আছে, এইটাকে বুঝে পাঠ্যক্রম মূল্যায়ন করাটা অবশ্যই জরুরি। তারপরে এটা দেখো, পরিকাঠামো উন্নয়ন সংগঠন। পরিকাঠামো উন্নয়নে সহায়ক হচ্ছে কি, ইমপ্রুভমেন্ট অফ ইনফ্রাস্ট্রাকচারাল ফেসিলিটিস। এটা কি বলছে দেখো, যে কারিকুলাম ইভ্যালুয়েশনে কি হয়, বিভিন্ন ধরনের শিখন কৌশল বা টিচিং স্ট্র্যাটেজিস কি করতে হয়, ব্যবহার করতে হয়। তারপরে হচ্ছে কি, বিভিন্ন ধরনের এই যে তোমার স্কিল, ঠিক আছে, স্কিল ডেভেলপমেন্ট করার জন্য যে মানব শক্তি, ঠিক আছে, মানব শক্তির বিকাশ সহ বিভিন্ন ধরনের পরিকাঠামোগত সুবিধা কি করতে হয়, উন্নয়নে সহায়তা করে থাকে কে, এই পাঠ্যক্রম মূল্যায়ন। তো বোঝা গেল পুরোটা। এরপর দেখব কি পাঠ্যক্রম মূল্যায়নের পদ্ধতিসমূহ বা অ্যাপ্রোচেস অফ কারিকুলাম ইভ্যালুয়েশন। দেখো এখানে আমরা 4 ধরনের কারিকুলাম অ্যাপ্রোচকে দেখব। কি একটা হচ্ছে কি তুলনামূলক পদ্ধতি বা কম্পারেটিভ অ্যাপ্রোচ, তারপর এটা রয়েছে কি সমষ্টিমূলক মূল্যায়ন বা সামেটিভ অ্যাপ্রোচ, তারপর এটা রয়েছে গঠনমূলক মূল্যায়ন বা ফর্মেটিভ অ্যাপ্রোচ, আর একটা রয়েছে কি সিস্টেম পদ্ধতি বা সিস্টেম অ্যাপ্রোচ। তো এইগুলোর সম্পর্কে আমি একটু একটু করে তোমাদেরকে জানাবো। তুলনামূলক পদ্ধতি বা কম্পারেটিভ অ্যাপ্রোচ কি? তুলনামূলক পদ্ধতি বা কম্পারেটিভ অ্যাপ্রোচ হচ্ছে কি পাঠ্যক্রম মূল্যায়নের সবচেয়ে কি সহজতম পদ্ধতি। কেন বলো? কেন হচ্ছে কি এই যে তোমার বিভিন্ন ধরনের যে পাঠ্যক্রম আছে, অন্যান্য পাঠ্যক্রমের সঙ্গে তুলনা করে কি করা হয়, যে পাঠ্যক্রমটি ব্যবহার করা হচ্ছে সেটার কি তুলনা করে একটা গুণমান নির্ধারণ করা হয়। এই পদ্ধতির মূল কথা হলো পাঠ্যক্রমের নীতিগুলো সর্বত্র একই ধরনের হবে, আর হচ্ছে কি এই যে বিদ্যার্থী চাহিদা এবং বৈশিষ্ট্যগুলি সমরূপ বা সদৃশ হবে, সামাজিক এবং অন্যান্য যে ঘটনাবলী সেগুলো হচ্ছে কি সর্বজনীন। ঠিক আছে, কিন্তু এখানে একটু বলে নিই, এগুলো হচ্ছে কি মানে নিচু স্তরে, ঠিক আছে, শিশু বিকাশের যে প্রাথমিক স্তরে এই যে তোমার পাঠ্যক্রম একটা সর্বজনীনতা দেখা যায়। ঠিক আছে, তো এই যে বিভিন্ন পাঠ্যক্রমের পরিকল্পনা, পাঠ্যক্রম মূল্যায়ন, মূলনীতি, এগুলো নির্বাচন করা সহজ হয় এবং তাদের মধ্যে একটা নির্দেশনা কি বলে একটা তুলনা করা যায়। ঠিক আছে, তো কিন্তু আর একটা জিনিস হচ্ছে, কিন্তু কোনো অবস্থাতেই এই একটি পাঠ্যক্রম অন্য একটি পাঠ্যক্রমের প্রতিলিপি হতে পারে না। আর একটা বিষয় হচ্ছে তোমাদের জানিয়ে রাখি, তুলনামূলক যে পদ্ধতিটা রয়েছে, তুলনামূলক পদ্ধতি কিন্তু মানে যখন উঁচু ক্লাসে বা উচ্চশিক্ষা স্তরে যাওয়া হয় সেইখানে কিন্তু এই পাঠ্যক্রমটা খুব বেশি ফলপ্রসূ হয় না। তার কারণ দুটি বিশ্ববিদ্যালয় রয়েছে, দুটো বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের ফোকাস আলাদা হতে পারে। ঠিক আছে, পঠনীয় স্তরের উঁচু সোপানগুলি ব্যাপক পার্থক্য পরিলক্ষিত হয়, তবে মূল কাঠামো একরূপ হতে পারে এবং তুলনা করা যেতে পারে। বোঝা গেল? তাহলে দেখবে আমাদের যেরকম ধরো ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি বা ধরো এই যে কল্যাণী ইউনিভার্সিটি, এগুলোর মধ্যে কিছু কিছু কিন্তু পার্থক্য রয়েছে, কিন্তু তুলনাও আবার করা যেতে পারে। বোঝা গেল? ফর্মেটিভ বা গঠনমূলক বা ক্রমিক মূল্যায়ন
সম্বন্ধে এবার জানবো। তো এই গঠনমূলক বা ক্রমিক মূল্যায়ন হলো এমন একটা মূল্যায়ন যেখানে ধরো কোনো একজন টিচার, ঠিক আছে, তিনি একটা চ্যাপ্টার পড়িয়েছেন এবং সেই চ্যাপ্টার শেষ করানোর পরে তিনি একটা পরীক্ষা নেবেন, ঠিক আছে। এইভাবে হচ্ছে ক্রমানুযায়ী বা ক্রম অনুযায়ী যখন কি করছেন, পরীক্ষা নিচ্ছেন বা টেস্ট নিচ্ছেন, এটাকেই বলছে কি ক্রমিক মূল্যায়ন বা গঠনমূলক মূল্যায়ন, ঠিক আছে। তো এটা কিন্তু বছরের শেষে কিন্তু করা হয় না, কিন্তু এটা হচ্ছে কি ধরো ক্লাস টেস্ট বা ধরো এই যে কুইজ, এই ধরনের পরীক্ষাকেই কি বলা হচ্ছে, বা এই ধরনের মূল্যায়নকেই বলা হয় গঠনমূলক বা ক্রমিক মূল্যায়ন, ঠিক আছে। এগুলো হচ্ছে কোনো একটা পাঠ্যক্রমের চ্যাপ্টার শেষ হলো, সেই চ্যাপ্টারটা শেষ করার পরে তিনি জানতে চাইলেন যে শিক্ষার্থী কতটা বুঝতে পেরেছে এই পাঠ্যক্রমের বিষয়টি বা এই চ্যাপ্টারের বিষয়টি। তো এইগুলো এটা জানার জন্য কিন্তু কি হয়, এই ক্রমিক মূল্যায়ন বা গঠনমূলক মূল্যায়নের প্রয়োজন হয়। তো আবার কি বলছে দেখো, এই যে গঠনমূলক মূল্যায়ন রয়েছে, তো এটার সুবিধা কি কি। এই মূল্যায়নে কি অল্প সময়ের ব্যবধানে শিক্ষার্থীরা নিজেদের দুর্বলতা সম্পর্কে জানতে পারে, নিজেদের সক্ষমতা সম্পর্কেও, নিজেদের ত্রুটি সম্পর্কে জানতে পারে, ঠিক আছে। এবং যেহেতু তারা খুব তাড়াতাড়ি ফিডব্যাক পেয়ে যায়, সেজন্য তারা কি করতে পারে, নিজেদেরকে সংশোধন করে নিতে পারে, বোঝা গেল। আর পাঠ্যক্রমের ভবিষ্যৎ পরিণতি এবং অন্য পাঠ্যক্রমের সঙ্গে তুলনামূলক উৎকর্ষ নির্ধারণও করা যায় এই গঠনমূলক মূল্যায়নের দ্বারা। এবার কি বলছে, অ্যাডভান্টেজটা কি বলতে চেয়েছে দেখো, এই যে তোমার দীর্ঘমেয়াদী এই যে গঠনমূলক মূল্যায়ন করা হচ্ছে, গঠনমূলক মূল্যায়নের ফলে অনেক বেশি একটা সময় লেগে যাচ্ছে, ঠিক আছে। প্রত্যেকটা চ্যাপ্টার যদি পাঠ্যক্রমের মধ্যে শেষ হতে থাকে, এবার প্রত্যেকবার যদি পরীক্ষা নেন, মানে শিক্ষকের ক্ষেত্রেও একটা মানে হেডেক হয়ে যায়, তারপর হচ্ছে শিক্ষকদের একটা পরিশ্রম হয়ে দাঁড়ায়। তো সেজন্য একটা চাপ সৃষ্টি হতে পারে, আর অনেকটা সময়ও লেগে যায়। তারপরে বলছে কি দেখো, ক্রমিক মূল্যায়নে তাৎক্ষণিক পদ্ধতি ব্যবহার করায় মূল্যায়নের যথার্থতা, নির্ভরযোগ্যতা এবং নৈর্ব্যক্তিকতা নিশ্চিত করার কোনো উপায় থাকে না। তারপরে দেখো, এছাড়াও বলা যেতে পারে, ধরো শিক্ষকের মধ্যে যে ধরো কোনো শিক্ষার্থী ভালো পড়াশোনায়, তো তার প্রতি একটা আলাদাই সফট কর্নার তৈরি হয়, সেজন্য একটা নৈর্ব্যক্তিকতা থাকে না, যার জন্য হচ্ছে কি একটা ঠিকঠাক ইভ্যালুয়েশন হয় না। তো এগুলোই হচ্ছে কি গঠনমূলক মূল্যায়নের অসুবিধা। সমষ্টিমূলক মূল্যায়ন বা অন্তিম বা সামগ্রিক মূল্যায়ন বা সামেটিভ মূল্যায়ন বা সামেটিভ ইভ্যালুয়েশন, এটা কি। তো এই যে সামেটিভ ইভ্যালুয়েশন, এখানে হচ্ছে কি করা হয়, এখানে হচ্ছে একটা পাঠ্যক্রম শেষ হওয়ার পর কি করা হয়, অন্তিম মূল্যায়ন করা হয়ে থাকে, এটাকেই বলা হয় কি অন্তিম বা সামগ্রিক মূল্যায়ন বা সমষ্টিমূলক মূল্যায়ন, ঠিক আছে। তো এখানে দেখো পাঠ্যক্রম শেষে কি করা হয়, বাৎসরিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত মূল্যায়নের উদ্দেশ্যে শিক্ষার অর্জিত লক্ষ্যের পরিমাণগত মান নির্ধারণ করা হয়ে থাকে। অর্থাৎ কি বলেছে দেখো, মানে বছরের শেষে এই যে তোমার একটা অ্যানুয়াল পরীক্ষা হয় কোনো ক্লাসের, প্রতিটা ক্লাসে যখন একটা ক্লাসের শেষে একটা কি করা হয়, অ্যানুয়াল এক্সাম নেওয়া হয়, সেই অ্যানুয়াল এক্সামের যে অন্তিম মূল্যায়ন করা হয়ে থাকে, অর্থাৎ শিক্ষার্থীরা কতটা বুঝতে পেরেছে, তাদের যে এই যে তোমার পুরো ক্লাসের যে পাঠ্যক্রম, সেটা সম্পর্কে তাদের ধারণা কতটা হচ্ছে, সেটার কি পরিমাণগত মান নির্ধারণ করা হয়ে থাকে এই সমষ্টিমূলক মূল্যায়নের মাধ্যমে। তারপরে কি বলছে দেখো, আরও এটার যে অ্যাডভান্টেজগুলো, সেগুলো কি কি। অ্যাডভান্টেজগুলো হচ্ছে যে এখানে হচ্ছে কি সীমিত সংখ্যক পরীক্ষা দ্বারা অন্তিম মূল্যায়ন করা হয়, তার জন্য কি হয় তাই জন্য কি করা হচ্ছে সময় দ্বারা, হ্যাঁ, তার জন্য কি করা হয়, সময়, শক্তি এবং সম্পদ কি বাঁচে, ঠিক আছে, সেভ টাইমস, এনার্জি অ্যান্ড রিসোর্সেস। এছাড়াও কি বলছে দেখো, অন্তিম মূল্যায়নের থেকে মানে এখানে কি বলেছে দেখো, ক্রমিক মূল্যায়নের থেকে কিন্তু অন্তিম মূল্যায়নের কি একটা গ্রহণযোগ্যতা বেশি, ঠিক আছে। শিক্ষিকারা অন্তিম মূল্যায়নে যুক্ত থাকে, তাই গ্রহণযোগ্যতা বেশি। সমষ্টিমূলক বা অন্তিম বা সামগ্রিক মূল্যায়নের আবার কিছু কিছু অসুবিধাও রয়েছে। কারণ দেখো, এই যে তোমার যেহেতু একটি পরীক্ষার মাধ্যমেই শিক্ষার অর্জিত লক্ষ্যের মান নির্ধারণ করা হয়ে থাকে শিক্ষার্থীদের, তাই শিক্ষার্থীদের একটা প্রবলেম হয়, কারণ শিক্ষার্থীরা সারা বছরের যে পড়াশোনা, সেই পড়াশোনা হচ্ছে একটা সময় এসে তাদের পড়তে হয়, যার জন্য অনেক বেশি চাপ সৃষ্টি হতে পারে, তাদের মধ্যে একটা মেন্টাল প্রেশার হয়, তারপর হচ্ছে তারা অনেকে অসুস্থ হয়ে পড়ে। এছাড়াও চাপ না
মানে চাপ নিতে না পারার ফলে একটা অসুস্থতার সৃষ্টি হয় তাদের মধ্যে। এরপর হচ্ছে তারা এই যে চরম যে মানে অন্তিম যেহেতু মূল্যায়ন, সেজন্য কিন্তু তারা এটাকে কি করতে পারে না, পরিবর্তন করতে পারে না। আর হচ্ছে একটা ব্যাপার, যদি ত্রুটিপূর্ণ পরীক্ষা ব্যবস্থা হয় বা ধরো খুব কঠিন কোয়েশ্চেন হয়ে থাকে পাঠ্যক্রমের, তো তখন সেটা স্টুডেন্টদের যে ফলাফল আসে সেটা কিন্তু অনেকটা সেই ফলাফলটা যদি খারাপ হয়ে থাকে তাহলেও স্টুডেন্টদের পক্ষে একটা মেন্টাল প্রেশার বা চাপ পড়ে যায়, যার জন্য কিন্তু মানে এই যে অন্তিম মূল্যায়নের কিন্তু অনেক রকমের অসুবিধাও রয়েছে। কিন্তু তা সত্ত্বেও হচ্ছে কি তার সত্ত্বেও ক্রমিক মূল্যায়নের থেকে সমষ্টিমূলক মূল্যায়নকে অনেক বেশি কি করা হয়, গ্রহণ করা হয়ে থাকে। আচ্ছা, সিস্টেম পদ্ধতি বা সিস্টেম অ্যাপ্রোচ। তো যে কোনো সিস্টেমের কতগুলি অংশ রয়েছে এবং সেই অংশগুলো কি পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। সেই রকমই একটা পাঠ্যক্রমে কি থাকে, শিক্ষার লক্ষ্য, শিক্ষার চাহিদা, সামাজিক চাহিদা, সেই বিদ্যার্থীদের চাহিদা এবং হচ্ছে কি শিক্ষণ পদ্ধতি কি হবে, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে একটা মূল্যায়ন করাই হচ্ছে কি পাঠ্যক্রমের সিস্টেম অ্যাপ্রোচ। এই সিস্টেম অ্যাপ্রোচের মাধ্যমে কি হয়, পাঠ্যক্রমকে পরিবর্তন করা হয়ে থাকে। কিন্তু এখানে একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি, এইখানে কিন্তু শিক্ষার্থীরা কতটা জানলো, শিক্ষার্থীরা পাঠ্যক্রমটা কতটা বুঝলো, সেটা সম্পর্কে কিন্তু খুব একটা বেশি গুরুত্ব দেওয়া হয় না, এই দিকটা অবহেলিত থাকে। সেই জন্য কি এইখানে হচ্ছে কি তাত্ত্বিক বিষয়ের দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু ব্যবহারিক বিষয়টার দিকে গুরুত্ব দেওয়া হয় না। সেই জন্যই পাঠ্যক্রম ইভ্যালুয়েশনের ক্ষেত্রে সামেটিভ ইভ্যালুয়েশন এবং ফর্মেটিভ ইভ্যালুয়েশনকেই বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে। বোঝা গেল? এরপর জানবো ডিফারেন্স বিটুইন কারিকুলাম অ্যান্ড সিলেবাস, পাঠ্যক্রম এবং পাঠ্যসূচির মধ্যে পার্থক্য। তো দেখো, পাঠ্যসূচি হলো কি পুস্তক কেন্দ্রিক এবং পাঠ্যসূচির ধারণা সংকীর্ণ। সেইখানে পাঠ্যক্রমের ধারণা হচ্ছে কি বহুবিধ। আর পাঠ্যক্রমের মধ্যে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত, যেমন পাঠ্যক্রমের মধ্যে হচ্ছে শ্রেণীকক্ষ এবং শ্রেণীকক্ষের বাইরে যে সমস্ত অভিজ্ঞতাগুলো রয়েছে সেগুলো যেমন ইনক্লুডেড, সেরকমই আবার কি পাঠ্যক্রম হচ্ছে পুস্তক কেন্দ্রিক, আবার কি সহপাঠ্যক্রমিক কার্যাবলীও কিন্তু পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এরপর দেখো কি বলেছে, যে পাঠ্যসূচি কি বৌদ্ধিক বিকাশের উপর এবং স্মৃতিশক্তির উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। সেখানে পাঠ্যক্রমে কিন্তু বৌদ্ধিক বিকাশের সঙ্গে সঙ্গে কি সার্বিক যে বিষয়টা রয়েছে, সার্বিক বিকাশ, সেটার উপরেও কিন্তু গুরুত্ব প্রদান করা হয়ে থাকে। তারপরে বলছে দেখো, পাঠ্যক্রমের পরিধি কি বিস্তৃত, সেখানে পাঠ্যসূচির যে পরিধি সেটা হচ্ছে সংকীর্ণ এবং তা পাঠ্যক্রমের মধ্যেই অন্তর্ভুক্ত। আবার কি বলছে দেখো, পাঠ্যক্রম হচ্ছে কি শিক্ষার মতোই একটা সারা জীবনব্যাপী প্রক্রিয়া, আর পাঠ্যসূচি হলো একটা নির্দিষ্ট সময় বরাদ্দ রয়েছে পাঠ্যসূচির মধ্যে এবং এটি পাঠ্যক্রমের একটি অংশ। বোঝা গেল? তাহলে পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে পার্থক্য। এটা কিন্তু তোমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে কোয়েশ্চেন পড়েছে, তোমরা কিন্তু দেখে নেবে, কারণ এটা হচ্ছে আমরা যখন গ্র্যাজুয়েশন পড়েছি তখন এই কোয়েশ্চেনটা কিন্তু এসেছিল, মাস্টার ডিগ্রিতেও এইরকম একটা কোয়েশ্চেন এসেছে। তো সেই জন্য বলছি, এইগুলো কিন্তু তোমাদের এডুকেশনের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এটা একটু দেখে নেবে। এবং কারিকুলাম সম্বন্ধে তোমাদের একটা ভাস্ট এরিয়া আর কি আমি আজকে বোঝালাম, সেটা তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করবে। বোঝা গেল?